ধো, কই তুই বাপ, জলদি বের হয়ে আয় আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলেছেন শিমিন চৌধুরী। চোখের পানিতে ঝাপসা দেখছেন সবকিছু। পা জোড়া চলতে চাচ্ছে না যেন। কান্নাভেজা কণ্ঠস্বরের সাথে হাত পাও থরথরিয়ে কাঁপছে উনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলে দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাজ থাকে করে, বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফাত ও সাওয়ান চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাত, সাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিধায় এই 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করল, কিন্তু ছাড় পেল না, তাই মুখ গোমরা করে মায়ের সাথে গেছে তারা। শখ। গতরাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ন সেহরির খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধ হয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সীতারা, শিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কুরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতিবছর উনারা 3 কুরআন খতম দেন। শুধু উনারাই না, সারাফাত চৌধুরীর শুদ্ধও দেয়। বাদবাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেক দিন 1 পারা করে কুরআন পড়ে। বলা বাহুল্য, সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কুরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদত চৌধুরীর কাছে। আর শাহাদত চৌধুরী শিখেছিল উনার বাবা অর্থাৎ শুদ্ধর দাদার থেকে। চমৎকার করে কুরআন পড়তেন উনি। এত সুরেলা কণ্ঠে কুরআন পড়েন, শুধু শুনতেই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলেমেয়ে সহি শুদ্ধভাবে কুরআন পড়তে পারে। আজ প্রথম রোজা, প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র একটি দিন। সবার মতো চৌধুরী নিবাসের সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে। কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে, সাম্য, সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। 2 ভাইয়েরই গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি উনার। পরে উনাকেও দ্রুত হসপিটালের ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন কল করে এসব জানিয়েছে। শুদ্ধর রুম সাউন্ড প্রুফ, নিচের কোনো শব্দই তার রুম অবধি পৌঁছায় না। কথা স্মরণ হতেই দোতলার দিতে ছুটছেন তিনি। এদিকে শুদ্ধও নামাজ পড়ে ঘুমায়নি। আপনমনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে। সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ বলতেই হয়, মেয়েটার ধারালো ট্যালেন্ট। তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। শুধু ট্যালেন্ট না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনও আছে। আপনমনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনও ঘুমাচ্ছে হয়তো। রোজা আছে, সারাটা দিন চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে। একটা কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে, রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ। অথচ যত রাজ্যে রাজাইরা কাজ করে বেরাবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়। সবটাই তার জানা। এসব কথার রেশ না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছাল সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো?
ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বেনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার 3 পিচ। কোচিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে, একটা কড়া কথা বললেই সে আবেগ গ্রামের আবেশী সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে? দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিংয়ে সামনে রেখে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। এ কথা শোনামাত্রই যখন না বলবে তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে এ কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই শোধই তুলবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাববে ভাবতে বিনুনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বেনুনিতে রাবাব বাঁধতে পারল না তার আগেই দৌড়ে বের হল। এইদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে শিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারে না, একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় উনার। শুদ্ধও বুঝল সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাদার মানুষ নন তার ছোট চাচি। উনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে একপেশে মাতুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে, এভাবে ছুটছ কেন? পড়ে ব্যথা পাবে তো। বাপ ও ই ছোট চাচ্চু ঠিক আছে? হুমা। তাহলে একজন কল করেছিল সাম্য, সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। কে কল করছিল? চেনো তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বলল পথচারী। শুদ্ধ ভ্রু কুচকাল। সিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কললিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করল এক মহিলা। শুদ্ধ বিনয়ীভাবে কথা বলে জেনে নিলে পুরো ঘটনা। কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটির হিড়িক পড়ে গেল। জায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছেই একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন পর্বের মূল উৎস। অথচ আদরের বাচ্চা দুটোর এই ঘটনায় চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফাত ও সাওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। উনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেও যেতে হবে, কারণ সাম্য, সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করল না, শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। একথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুতপায় পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সিতারা, শিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। রীতিমতো ফোপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে পারেই বাকি। তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দলবেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না। ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধর কথা তোয়াক্কা না করে আগে শুদ্ধর পাশের সিট দখল করে বসে পড়ল। ধমকে তাকে গাড়ি থেকে নামানোর আগেই শীতল জেদি সুরে বলল, গাড়িতে না নিলে রিকশা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়াল না।
শুদ্ধ গাড়ি স্টার্ট করে দ্রুতগতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা। সাম্যের নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত এক। সাম্যকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন। কিন্তু সেই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাত নিতেই দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, আম্মা, সর্বনাশ হই গেছে। কেরা জানি সায়ন বাবার পার্টি অফিস চুরচুর কইরা লাইছে। সায়ন বাবা কারে জানি খুব পিডাইতাছে। কাকে মারছে? মুই তারে চিনি না, তয় হুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে আইছিল। ওহা। আপনি যাইবেন আম্মা? চলেন আপনেরে নিয়া যাই। না, আমি গিয়ে কি করব? সায়ন বাবা মারপিট করতেছে তাও যাইবেন না? তারা পুরুষ পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে গিয়ে কি করব? যাই হোক, কাকা আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি একা বাসায়, আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর জামু না আম্মা। একক উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে। কথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভেতর চলে এলো। তার এমন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না। কারণ উনি এ বাড়িতে চাকরি করেন তাও ৫-৭ বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি না চিনলেও মোটামুটি চিনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো সদস্যদের ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেও কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন, ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তারা কি উচিত না কেঁদে কেটে একসা হওয়া? যেমন শীতল হয়েছে, কিংবা সায়নের পার্টি অফিসকে বা কারা ভেঙ্গেছে এটা নিয়েও একটু চিন্তিত হওয়ার কথা। কিংবা সায়ন কাকে মারছে এটা শুনে ছুটে গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরের মতো শান্ত। তার হাবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। সব। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সমানে একটা ছেলের মুখে ঘুষি মেরাই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বশে শত্রুতা? শত্রুই যখন তখন খালি হাতে পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনিই মারছে না ছেলেটাকে। সে মার খাওয়ার কাজই করেছে। যখন কথা বুঝেছে তখন সায়নকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজা না থাকলে চিপস খেতে খেতে আর একটু মজা নেওয়া যেত। কথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পেছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনের অনেক ছবিই উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ। গায়ে রোদ পড়তেই সারা গা চিকমিটিয়ে উঠছে দেখে রুবাব ছায়ায় দাঁড়িয়ে দেখতে থাকল সায়নের মার। ভাইটা তার ভালোই মারপিট পারে। রাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারত। দেখতে শুনতে হিরো মার্কা। বেশ ভালো অভিনয়ও জানে। তাহলে হিরোর চরিত্রে অভিনয় করতে তার কি সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত। কারণ এসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের একটি রত্ন। এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখল, সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টইটি করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখাতে এনেছিল সায়ন। কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতর ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী। যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ার্ত করে ছুটে এসেছে সায়নকে মারতে। কারণ তার ভাষ্যমতে সায়নই ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙ্গা হলে যখনই আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহরি বিধায় ছেলে পুলেও যে যার বাড়িতে সেহরি সেরেছে। আজ কেউ ছিল না এদিকটায়। তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙ্গে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন। কিন্তু তাকে যখন আগুন দিতে দেখল তখনই দৌড়ে এসে আটকায় সায়ন।
স্বাভাবিক স্বরে বলে। দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি, নামাজে যাওয়ার আগে না হওয়া বউকে ছুঁয়ে কথা দিয়েছি এই একটা মাস গালি টালি দেব না, অকারণে কাউকে মারব না। তবে হ্যাঁ, যেই দ না অকারণে আমার পেছনে সুরসুরি দিতে আসবে তাকে সুস্থভাবে ফিরতেও দেব না। তুইও দুষ্টুমি করিস না, মায়ের ছেলে, মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা, যা, বাড়ি যা। বাড়ি যাব তো, আগে তোর 3 বোনের এক বোনেকে দেখে কবরে শুইয়ে আসি। এই বালের বাল, রাগ উঠাস না বলে দিচ্ছি। তুমি আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘরে আটকাতে তোমার আচুক দা কথাবার্তা গোবরা